ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আপনারা জানেন ৮ জুন পালিত হলো ওয়ার্ল্ড ওশান ডে। আর এই ডে উপলক্ষে আমরা আজকে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা আমাদের আজকের বিষয় রেখেছি বাংলাদেশের মৎস্য খাত ও ওয়ার্ল্ড ওশান ডে। এ বিষয়ে কথা বলার জন্য আমার স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ খালেদ কনক, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর বাংলাদেশ। আমরা আমাদের মাঝে পেয়েছি ডক্টর কে এম আজম চৌধুরী, পরিচালক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অভিনন্দন। আসলে আপনারা সফলভাবে বাংলাদেশের দিক থেকেও আপনারা যে ওয়ার্ল্ড ওশান ডেটা পালিত করেছেন এবং এখানে বাংলাদেশের ব্লু ইকোনমির বিভিন্ন সেক্টর এবং এরিয়া ধরে আপনারা কাজ করছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে চিন্তা করেছি যে আসলে মৎস্য যেহেতু একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং এটি বিশেষভাবে অবদান রাখছে বাংলাদেশের ইকোনমিতে, আমরা আজকে এ বিষয়ে কিছু কথা বলবো। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে এই বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে এই সেক্টরে? অত্যন্ত সময় উপযোগী আপনি একটি প্রশ্ন করেছেন। আমরা ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকার সামুদ্রিক মৎস্য আইনটি যুগোপযোগী করেছে। মৎস্য আহরণ ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ করা হয়েছে। আমরা মেরিন প্রোটেক্টেড এরিয়া নির্ধারণ করেছি এবং সমুদ্র সম্পদ এটি যে শুধু বিশাল জলরাশি নয়, এইটির মধ্যে যে লুকিয়ে আছে বিশাল মৎস্য সম্পদ, এটার মধ্যে আমাদের ভিত্তি করে আমাদের পরবর্তী অর্থনৈতিক অবস্থা নির্ভর করবে। সেই সম্ভাবনা কাজে লাগেই মৎস্য অধিদপ্তর এগিয়ে যাচ্ছে এবং এটা আপনি জেনে খুশি হবেন। আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজের একটি প্রকল্প ছিল সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট। পুরোটাই মেরিন রিলেটেড, সামুদ্রিক মৎস্য সম্পদ, মাছ, প্লাঙ্কটন, এটার ইকোনোডার্মস এবং অন্যান্য বিষয়গুলোর সংরক্ষণ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ক্যাচ, এই বিষয়গুলি নিয়ে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। একটা সময় বাংলাদেশের মানুষ আমরা সামুদ্রিক মৎস্য কিন্তু খেতাম না, কিন্তু নিউট্রিশনাল ভ্যালু, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডিং, এই বিষয়গুলি বৃদ্ধি পাওয়া এখন কিন্তু আমরা সামুদ্রিক মাছ খাচ্ছি। আরেকটি বিষয় আপনাকে জানানো উচিত, আমাদের যে কমার্শিয়াল ফিশিং ফ্লিট এবং আর্টিসানাল ফিশিং ফ্লিট, এটি রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেলিং পারমিশন নেওয়ার জন্য যে সামুদ্রিক মৎস্য দপ্তর আছে আমাদের, সেইটি অত্যন্ত সুচারুরূপে কাজ করে মৎস্য সম্পদের ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ করা হয়েছে। এটি হচ্ছে আমাদের ব্লু ইকোনমির ক্ষেত্রে মৎস্য সম্পদের ভূমিকা। শুধু সেটি নয়, ভবিষ্যতে এই মেরিন জলরাশিকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্রে মাছ আহরণ করতে যাচ্ছি এবং এই মাছ আমরা দেশের বাইরে রপ্তানি করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করতে যাচ্ছি। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় বলি, পরিবেশ অর্থনীতিতে আমাদের অবদান এবং কর্মক্ষেত্রে এই মৎস্য সেক্টর কিভাবে কাজে লাগানো যাচ্ছে সেই বিষয়টি নিয়ে বর্তমান সরকার ভাবছে এবং আমরা কর্মকৌশল নির্ধারণ করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে মৎস্য ক্ষেত্রে ব্লু ইকোনমি একটি বিরাট সম্ভাবনার দ্বার হিসাবে উন্মোচিত হবে এবং আমরা এটি নিয়ে গর্ব করবো ইনশাআল্লাহ। সেখানে তো বাংলাদেশ সরকার এখন প্রযুক্তিকে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর একটা বড় জায়গা আমাদের আছে এবং সেটাতে গভীর সমুদ্র এবং কিভাবে আসলে কোন জায়গায় আমাদের মাছের কতটুকু আসলে তাদেরকে নিয়ে সংরক্ষণের ব্যবস্থাপনা বা সবকিছুই কিন্তু এখন আমরা এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। সেটি নিয়ে কি আপনারা কোনো কাজ করছেন? হ্যাঁ, আমাদের মৎস্য অধিদপ্তরে সামুদ্রিক মৎস্য ইউনিট একটি আছে। এই সামুদ্রিক মৎস্য ইউনিট এআইকে কাজে লাগিয়ে এবং চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়টি, সেই বিষয়টি কাজে লাগিয়ে কিন্তু আমরা নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে নিয়ে আমরা এই সামুদ্রিক মৎস্য সম্পদ জরিপ এবং অন্যান্য কার্যক্রম এটা হাতে নিচ্ছি। এটা তো একটা বিশাল এরিয়া এবং এই বিশাল এরিয়াতে আপনারা যারা আসলে ব্লু ইকোনমি নিয়ে কাজ করছেন, এখানে আমরা দেখছি যে ব্রাউন ইকোনমিও সংযুক্ত রয়েছে। তো এই ব্লু এবং ব্রাউন ইকোনমির পার্থক্যটা কি এবং কোনটি আসলে আমাদের বিশেষভাবে কাজ করছে? খুব সুন্দর একটা প্রশ্ন, ব্লু ইকোনমি ভার্সেস ব্রাউন ইকোনমি। তো ব্লু ইকোনমির যদি আমরা সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে সেটা ইটসেলফ হচ্ছে একটা সাস্টেনেবল, মানে টেকসই সমুদ্র অর্থনীতি। যখন সেটা টেকসই হবে, তার মানে সেটা যখন পরিবেশ
সেটা যখন ইকোলজি এবং সেটা যখন মানুষের জন্য, কমিউনিটির জন্য এটা সাস্টেনেবল হবে এবং ফিউচার জেনারেশনের জন্য যখন এটা প্রিজার্ভ করা যাবে, তখন সেটা ব্লু ইকোনমি হয়। এইটার ব্যত্যয় যখন ঘটে, যখন আমরা ওভার ফিশিং করি, যখন আমরা ইলিগাল করি, যখন আমরা ইমিশন করি, যখন পলিউশন করি, যখন আমরা এক্সেস এক্সট্রাক্ট করি, তখন সেটা হয়ে যায় ব্রাউন ইকোনমি। সো এই দুইটাই হচ্ছে বেসিক পার্থক্য মূলত। সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাদেশ, আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই পরিবেশ বান্ধব পরিকল্পনা নিচ্ছেন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্লু ইকোনমির দিকে যাব। এই ক্ষেত্রে আসলে সাস্টেনেবল গ্রোথ কন্টিনিউ করার জন্য ব্লু ইকোনমির যে গভর্নমেন্টের রূপরেখা, সেই রূপরেখা আসলে মৎস্য কতটুকু জায়গা জুড়ে আছে? ব্লু ইকোনমির অনেকগুলো সেক্টরস আছে, তার ভিতরে অন্যতম প্রধান একটা হচ্ছে যে মৎস্য, যেটা আমাদের ডিজি মহোদয় অলরেডি বলেছেন, সেটা তো আছেই। তো এটার পাশাপাশি কিন্তু আরও বড় বড় অনেকগুলো শিল্প আছে যেখান থেকে ইকোনমিটাকে আরও ভালোভাবে প্রসারিত করা যায়। তার ভিতর যেমন আছে যে কোস্টাল অ্যান্ড মেরিন ট্যুরিজম, তার ভিতর আছে পোর্ট অ্যান্ড শিপিং, হ্যাঁ, যেখানে ডিপসি পোর্ট আসছে আমাদের। তারপর সেখানে আছে মেরিন বায়োটেকনোলজি, হ্যাঁ, সেখানে আপনার আইল্যান্ডসগুলো তৈরি হচ্ছে অনেকগুলো, হ্যাঁ, কোস্টালে কিন্তু আমাদের ডেল্টাইক রিজন, তো প্রচুর নতুন নতুন আইল্যান্ড আছে। তো সেগুলোকে অনেকভাবে নার্সিং করা যায়, সেখান থেকে অনেক ইকোনমিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। সো এই পুরোপুরি যে বিষয়টা, তারপর সেফটি সিকিউরিটির বিষয়টা আছে। আপনার ডিপার্টমেন্ট কি কাজ করছে? এই যে ওশান ডিপার্টমেন্টে মৎস্যর যে আসলে বিশাল একটা কর্মযজ্ঞ, এবং এখানেও যে আমাদের ইয়াং এবং তরুণ প্রজন্ম তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, এটা তো অতীতেও আসলে খুব বেশি ভালোভাবে নিত না এবং সামাজিকভাবেও খুব বেশি একটা ভালো জায়গা ছিল না। কিন্তু এখন এক্সপোর্টের এরিয়াটা এত বড় হয়ে গেছে এবং অনেক ছেলেমেয়েরা কিন্তু সরাসরি এক্সপোর্টের সাথে সংযুক্ত, এবং অনলাইনেও কিন্তু নতুন নতুন ছেলেমেয়েরা মাছ বিক্রি, মাছ কেনা বেচা এবং রপ্তানি এগুলোর সাথে জড়িত রয়েছে। তো সেটি যদি আপনারা ক্লোজলি কাজ করতে চান, আপনারা কি এ বিষয়ে কোনো পরিকল্পনা করেছেন? এবং সারা বাংলাদেশে কত আসলে মৎস্যজীবী আছেন যারা এই সমুদ্রের মাঝখানে কাজ করেন, তাদের ডাটাবেজ করার জন্য কি বাংলাদেশ সরকার বা দাতা সংস্থার কাছে কোনো প্ল্যানিং চেয়েছেন কিনা, বা কোনো সহায়তা চেয়েছেন কিনা, বা ইন ফিউচারে চাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আমি মনে করি যে মৎস্যর এই যে কাজটা, এটা অবশ্যই ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ওনারা এটাতে মেইন রোল প্লে করেন, এবং এই ধরনের অনেক ডেটাবেস নিশ্চয়ই ওনাদের কাছে আছে। তো অ্যাজ এ ইউনিভার্সিটি বা গবেষক হিসেবে, বা আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলি যে আমরা পার্শিয়ালি এই ধরনের কাজগুলো করে থাকি। একই সাথে বিভিন্ন রকম গবেষণা, আপনি টেকনোলজির কথা বলেছিলেন, সরকার তো অনেক কাজ করছে, তাদের তো এত সময় নেই। সেই কাজগুলো তো আসলে আপনারা যারা প্রাইভেট সেক্টরে গবেষক হিসেবে আছেন, তাদের সহযোগিতায় জয়েন্ট কোলাবোরেশনে তো কাজগুলো করতে হবে। সেরকম কি কোনো আসলে প্রস্তাবনা তাদের কাছে দিয়েছেন কিনা, বা আপনার ছেলেমেয়েদেরকে কি কাজে লাগাচ্ছেন? জি, অবশ্যই। আমরা যেমন বেশ কিছু প্রযুক্তিতে আমরা কাজ করি, যেমন রিসেন্টলি আমরা কয়েকটা গবেষণা করেছি প্রাইমারিভাবে, যেটাকে বলা হয় পটেনশিয়াল ফিশিং জোন আইডেন্টিফিকেশন, যেটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এবং অ্যাভেলেবেল কিছু ডেটার মাধ্যমে আমরা এটাকে ইন্টারন্যাশনাল যে প্রোটোকল সেটা ফলো করে এই ধরনের কিছু রিসার্চ এবং থিসিস আমরা বের করেছি। তো সামনে হয়তো বা সেটা প্রেজেন্ট করারও জন্য আমরা হয়তো ওনাদের সাথে জয়েন্টলি কাজ করব। এটা ছাড়া আপনি যে বিভিন্ন বিজনেস গ্রো করার কথা বলছেন, গ্রিন বিজনেস বা এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, অবশ্যই সেটা গ্রো হচ্ছে। আমি মনে করি যে অনেকেই সেই সুযোগগুলো পাচ্ছে, বাট ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য মানুষ এখনও রিলাই করতে পারে না যে বিজনেস। যেমন সবাই যে বাচ্চাগুলো পড়াশোনা করে, তারা চিন্তা করে সবাই ক্যাডার হবে বা সবাই ইউনিভার্সিটি টিচার হবে। সেটা তো ব্র্যান্ডিং প্রসেসের মাধ্যমে ক্যাডারকে ব্র্যান্ডিং করেছেন, ব্র্যান্ডিং হয়েছে, বাট এটাও তো ব্র্যান্ডিং এর প্রয়োজন রয়েছে, এবং সেটি আপনাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত থেকেই যদি আসলে ব্র্যান্ডিংটা হয়, তখন কিন্তু তারা সেখানে ক্যারিয়ার করার আরো বেশি ইচ্ছা করবে। এখানে আমি একটু সাপ্লিমেন্ট একটু যোগ করতে চাই। আমাদের কিন্তু একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে কতজন জেলে আছে, একদম জেলা ওয়াইজ, উপজেলা ওয়াইজ কতজন জেলে আছে সেটি আমাদের কাছে তথ্য আছে, এবং কতজন সমুদ্রগামী জেলে, কতজন ইলিশ জেলে সেই তথ্য আছে। সুতরাং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ কিন্তু এই ক্ষেত্রে, ডেটার ক্ষেত্রে কিন্তু উই আর কনসিয়াস অ্যাবাউট ইট। আরেকটি বিষয় না বললেই নয় যে হ্যাঁ, একসময় মাছ ধরা, মাছ বিক্রি করা, এটা আমরা খুব সামাজিক দিক দিয়ে খারাপ চোখে দেখতাম, কিন্তু মৎস্য কিন্তু আস্তে আস্তে একটা শিল্পী পরিণত হচ্ছে, এবং শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ফিশ কিন্তু এখন একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল আইটেম হয়ে গেছে। আমাদের এই সেফ ফিশ কিন্তু ওয়ার্ল্ডেও এখন একটি সমাদরের একটি বিষয়, আইটেম।
একটি তথ্য দিই আপনাকে, গত অর্থ বছরে আমরা 6,000 কোটি টাকা আর্ন করেছি আমাদের এই মৎস্য সম্পদ রফতানি করে। সুতরাং এই মৎস্য সেক্টর যেটা একটি সময় নেগলেক্টেড ছিল, আজকে একটি এন্টারপ্রেনারদের গিয়েছে উপজেলা ওয়াইজ, জেলা ওয়াইজ, অনলাইন বিজনেস হচ্ছে। সুতরাং আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা পোশাক খাতে যেমন মেড ইন বাংলাদেশকে ব্র্যান্ডিং করে পোশাক খাতকে ব্র্যান্ডিং করছি, আমাদের ইলিশ, আমাদের মাছ, আমরা এটাকে মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে নতুনভাবে নতুন আঙ্গিকে নিয়ে আসার জন্য বা জিআই পণ্য হিসেবে যে বিভিন্ন পণ্যগুলোকে আমরা নিয়ে আসছি, তো আমাদের মৎস্য, আমাদের সমুদ্র এবং আমাদের মিঠা পানির মাছ, এগুলোকে যদি আমরা আসলে হাওরের মাছ সেগমেন্ট ধরে ধরে যদি আমরা ব্র্যান্ডিং করি, এটি তো আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় জায়গা করে নিতে পারে। হ্যাঁ, আমাদের ইলিশটা কিন্তু এখন জিআই পণ্য। এই ইলিশটা কিন্তু দেশের বাইরে রপ্তানি হচ্ছে এবং ইলিশটাকে কিন্তু ক্যান প্রোডাক্ট করে আমরা বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের যে বাগদা চিংড়ি, সেটাও কিন্তু জিআই পণ্য, এটাও কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট। এবং দেশের বাইরে ব্ল্যাক টাইগার শ্রিম্প, পেনিয়াস মনোডন, সেটাও কিন্তু একটা অত্যন্ত মূল্যবান একটি চিংড়ি মাছ, যেটা আমরা দেশের বাইরে রপ্তানি করছি। সুতরাং আমরা চেষ্টা করছি শুধু ইলিশ নয়, বাগদা চিংড়ি নয়, আমরা অন্যান্য মাছের ক্ষেত্রে এটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছি এবং চেষ্টা করবো, এবং ইনশাআল্লাহ সফলকাম হবে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার যে বাজেট আছে সেখানে আসলে মৎস্য অধিদপ্তরকে বিশেষ গুরুত্ব দিবে এবং মৎস্য খাতে যে যারা এই মাছ ধরার সাথে জড়িত আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখবে। সেটি নিয়ে আমি হয়তো অনুষ্ঠানের শেষে আরও আলোচনা করবো। আমি একটু জানতে চাই যে সামুদ্রিক মৎস্য সম্পদ জড়িত এবং ব্যবস্থাপনায় অধিদপ্তর আমি শুনছি যে অনেক পদক্ষেপ গ্রহণ করছে এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার কিন্তু অনেকগুলো প্ল্যানিংয়ের পার্ট হিসেবে আপনাদেরকে রেখেছে। তো এটি নিয়ে আমি একটু জানবো। আমি একটু বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আমরা বলছিলাম সামুদ্রিক মৎস্য সম্পদ জরিপ এবং ব্যবস্থাপনা নিয়ে আপনাদের পরিকল্পনার কথা। যে কোনো কাজের প্রাথমিক ধাপ হচ্ছে প্ল্যানিং। আর প্ল্যানিং করতে গেলে যে বিষয়টি সবচেয়ে আগে লাগে সেটি হচ্ছে ডেটা। 2016 থেকে আমরা সামুদ্রিক মৎস্য জরিপ করছি। একটি আমাদের জরিপ জাহাজ আছে, সেটি হচ্ছে মীন সন্ধানী নামক একটি জরিপ জাহাজ আছে। এই জাহাজের মাধ্যমে কিন্তু আমরা সমুদ্র সম্পদটা জরিপ করছি। পাশাপাশি আন্তর্জাতিকভাবে এফএওর সহায়তায় ডক্টর ফ্রুটজেফ নানসেনের নরওয়ে বেসড একটা জরিপ জাহাজ আমাদের জরিপ কার্য সহায়তা করছে। সুতরাং এই দুইটি জাহাজের জরিপের যে ফলাফল, এই ফলাফলগুলি একত্রিত করে আমরা অ্যানালাইসিস করে নির্ধারণ করছি সামুদ্রিক মৎস্য সম্পদের অবস্থাটা। এই অবস্থার উপর ভিত্তি করেই আমরা কিন্তু স্টক অ্যাসেসমেন্ট বলতে পারছি যে আমাদের স্টক কতটুকু আছে, কোন কোন স্পেসিস ধরতে হবে সেটা বুঝতে পারছি, কোন কোন স্পেসিস বা প্রজাতি কমে যাচ্ছে সেই বিষয়টি আমরা বুঝতে পারছি। এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু গভীর সমুদ্রে বা ইজেড এলাকায় কতগুলি জাহাজকে লাইসেন্স দিতে হবে সেটা কিন্তু সরকার নির্ধারণ করছে। এবং এই নির্ধারণের উপর ভিত্তি করেই আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের একটি সাস্টেনেবিলিটি আশা করছি, আমি সেটা আশাবাদ ব্যক্ত করছি। এবং বর্তমান সরকার এই বিষয়ে খুবই কনসাস এই বিষয়ে, এবং আমরা এই সামুদ্রিক মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে এবং এই জরিপের মাধ্যমে এবং আমাদের এই জরিপ ইউনিটটা যাতে একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে মৎস্য সম্পদের ক্ষেত্রে, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। সেই গুরুত্বর যে বিষয়গুলো রয়েছে সেখানে আমি একটু জানতে চাই যে বাংলাদেশ সরকার, নতুন সরকার যারা এসছেন 5 বছর মেয়াদি বেশ কিছু প্ল্যান হাতে নিয়েছেন এবং তার মধ্যে একটি হচ্ছে খাল খনন। তো খাল খনন আমরা যদি সারা বাংলাদেশকে দেখি, প্রান্তিক জনগোষ্ঠী যারা, তারা কিন্তু নালা, তারপরে বিভিন্ন বিভিন্ন ডোবা, তারপরে খাল, এখান থেকে কিন্তু তাদের আমিষের চাহিদাটা অনেকাংশে পূরণ করে। তো এই খাল খনন প্রক্রিয়ার মধ্যে কি প্রজেক্ট সরকারের আওতায় রয়েছে এবং যারা এই ধরনের প্রান্তিক ভাবে আসলে খাল ডোবাগুলো নষ্ট করে ফেলছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করে কিভাবে আসলে মৎস্য আহরণের সাথে চ্যানেল হিসেবে গ্রহণ করা যায়, সেটির জন্য কি পদক্ষেপ রয়েছে? বর্তমান সরকারের যে খাল খনন যে প্রক্রিয়া, আমি এটার সাথে আরও অ্যাড করে দিব যে নদী ব্যবস্থাপনার যে বিষয় আছে, তিস্তা, পদ্মা ব্যারেজ সহ যে পুরো প্রক্রিয়াটা, আসলে আমরা একটা ডেল্টাইক কান্ট্রিতে আছি। তো আমাদের এই পুরো দেশটাই আসলে আস্তে আস্তে সেডিমেন্টেশন এবং হিমালয় থেকে পানি এসে, রিভার ফ্লো এসে এটা তৈরি হয়েছে, হয়ে 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 এখনও কিন্তু বাড়ছে, আইল্যান্ড বাড়ছে, ল্যান্ডও বাড়ছে, কিছু জায়গায় ইরোশনও হচ্ছে। তো এই যে প্রক্রিয়া, এটা একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া। সো এই ন্যাচারাল প্রক্রিয়া কিন্তু
বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। যখন আপ স্ট্রিমের যে কান্ট্রি থেকে যখন পানিটা ফ্লোটা কমে যায়, তখন যেটা হয় যে কোস্টাল এরিয়াতে উল্টা সমুদ্র থেকে লবণ পানি ঢুকে যাচ্ছে। আমাদের যে 19 কোস্টাল ডিস্ট্রিক্ট আছে, এই কোস্টাল ডিস্ট্রিক্ট এবং 710 কিলোমিটার যে কোস্ট, এই পুরো এলাকাতে আপনি যদি আগের 30 বছর আগের ঘটনা দেখেন আর এখন দেখেন, ইকোসিস্টেম কিন্তু অনেক চেঞ্জ। যেখানে আগে ফ্রেশ ওয়াটারের এগ্রিকালচার বা অন্য কিছু হতো, সেখানে এখন লবণ চাষ হচ্ছে এবং লবণের ঘের হচ্ছে, বিভিন্ন ধরনের মাছের চাষ হচ্ছে, যেগুলো পুরো পরিবেশটাকেই কিন্তু নষ্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এই যে খাল খনন কর্মসূচি, সেটার মাধ্যমে সাথে এইটাকে যদি নদী এবং হয়ে সাগর পর্যন্ত কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি করা যায়, তাহলে সত্যিকার অর্থে আমরা যে বাংলাদেশ আমরা এখন থিম নিয়ে আমরা আগাচ্ছি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং সেটা অবশ্যই ব্লু ইকোনমির সাথে রিলেটেড। এবং রিসেন্টলি আমি ডেপ্লয় করতে গেলাম মেঘনা রিভারে, সেখানে আমি দেখলাম যে আসলে জেলেদের মাছের যে সমস্যা হয়, বিভিন্ন কারণে তারা চর পড়ে যাচ্ছে এবং মাছ কিন্তু মাইগ্রেট হতে পারছে না বা উঠতে পারছে না, যেতে পারছে না, তাদের চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। সো এখানে এই যে খাল এবং নদীর এই ব্যবস্থাপনাটা, এটা অনেক ভূমিকা পালন করবে। আমাদের যে রিসেন্টলি আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবে জিও পলিটিক্সের একটা পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং এই তিস্তা বা পদ্মা ব্যারেজ, বা আমরা আসলে দেখছি যে সামুদ্রিকভাবেও আমাদেরকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আসলে খানিকটা বিভিন্ন সময়ে আমাদের মতো পার্থক্য থেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যদি আসলে আমাদের এরিয়াগুলো প্রোটেক্টেড রাখতে চাই এবং আমাদের এরিয়ার যে জায়গাগুলো সেগুলোকে নিয়ে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চাই, এখানে আসলে কিভাবে আমরা নিজেদেরকে ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবো, আবার আমরা আমাদের স্বার্থটাও রক্ষা করতে পারবো। এটার জন্য কি আমাদের আসলে কোনো আপনার মনে হয় যে নেগোশিয়েটর নিয়োগ দেওয়া দরকার, বা সরকারের আরও বেশি এ ধরনের নেগোশিয়েটর তৈরি করা উচিত ইয়াং এবং তরুণ প্রজন্ম থেকে পড়াশোনা জানা যারা নতুন প্রজন্ম আছে? হ্যাঁ, আপনি সত্যি বলেছেন যে আপনি যদি হিস্টোরিক্যালে যেসব দেশ অনেক ভালো করেছে তাদের ইতিহাস দেখেন, তারা সবসময় এই একাডেমি এবং ইন্ডাস্ট্রি এবং এক্সপার্টদেরকে ওপিনিয়ন নিয়েই জিনিসগুলো করে। তো সেমভাবে আমি মনে করি যে এই নতুন সরকার এবং ওনারা খুবই ইয়াং এনার্জেটিক এবং সবার আগে বাংলাদেশ বলছেন, এবং এই জায়গাটাতে আমি বলবো যে আমরা আসলে ব্লু ইকোনমিতে পিছিয়ে পড়ার একটা বড় কারণও আমি মনে করি যে জিওপলিটিক্যাল কিছু ধরনের মানে আমাদের ডাইনামিক্স থাকে, এই ডাইনামিক্সগুলো আমরা হয়তো কাভার করতে পারি না। এখন যেমন বলা হচ্ছে যে কেউ আমাদের প্রভু নয়, তো এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, দেশের স্বার্থটা চিন্তা করে যদি আগাই, যেমন তেল গ্যাস আমরা এখনও কিন্তু মাত্র আবার এখন বিড হলো, এটা কিন্তু বিভিন্ন সময় চেষ্টা হয়েছে বাট হয় না। আপনি যখন দেখেন যে একটা ডিপ সি পোর্ট যখন করছি, বা একটা পায়রা পোর্ট বা সোনাদিয়া ডিপ সি পোর্ট হওয়ার কথা ছিল, সেটা হয়তোবা ডিবেট আছে যে এটা মাতার বাড়িতে কেন করা হলো। সো এইখানেও কিন্তু অনেক জিওপলিটিক্স আছে, আপনি যেটা বললেন। আবার একইভাবে পানির হিস্যার ক্ষেত্রেও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা এখন, আমার মনে হয় যে এই জায়গাটা সরকার অবশ্যই পজিটিভলি দেখছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাকে যদি আরও ভালোভাবে চিন্তা করা হয়, দেশকে চিন্তা করে যদি আগানো যায়, তাহলে অবশ্যই দেশের পরিবর্তন আসবে। আমি এ বিষয়ে আরও কথা বলবো, তার আগে একটু জানতে চাই যে আমরা দেখছি যে ওয়ার্ল্ড ওশেন ডের পাশাপাশি মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপি এর ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার থেকে, এবং এর বেশ কাজের অগ্রগতি আপনাদের দিক থেকেও হয়েছে। একটু কি জনগণ যারা টেলিভিশনের সামনে আছেন, অগ্রগতিটা কি জানাবেন যে কি অবস্থায় আছে? আমাদের এই পর্যন্ত আমরা 7টি মেরিন প্রোটেক্টেড এরিয়া সরকার নির্ধারণ করেছে এবং এগুলো ডিসাইড হয়েছে। এই 7টি এমপিএ মানে মেরিন প্রোটেক্টেড এরিয়ার মধ্যে 2টি কিন্তু ব্যবস্থাপনা কৌশল আমরা নির্ধারণ করে ফেলেছি, সোয়েচ অফ নো গ্রাউন্ড এবং নিঝুম দ্বীপ। আর নাফ এমপিএ সেটি মন্ত্রণালয়ে আমরা জমা দিয়েছি, সেটার কী ব্যবস্থাপনা কৌশলটি হবে সেটি খুব শীঘ্রই আমরা এটা জানাতে পারবো। এই নির্ধারণ কৌশলের অংশ হিসেবেই কিন্তু মেরিন প্রোটেক্টেড এরিয়ায় কিন্তু মাছ ধরা নিষিদ্ধ, এবং মাছের যাতে নিরাপদে প্রজনন করতে পারে সেই এলাকাগুলোতে, এবং নার্সারি গ্রাউন্ডগুলিতে যাতে ছোটো মাছগুলি অবাধে বিচরণ করে সেটা বড় হতে পারে, পাশাপাশি সিউইডের কালচারটা সেখানে যাতে আমরা নিরাপদে করতে পারি সেইগুলো কিন্তু আমরা দিচ্ছি। সুতরাং আমাদের ফিশারিজ সেক্টরে সিউইড একটি নতুন ক্ষেত্র, এবং মাছ যাতে আহরণ করার পরেও বছরের পর বা যুগের পর যুগ ধরে যাতে সেটি সাস্টেইন করতে পারে, এই জন্যই কিন্তু মেরিন প্রোটেক্টেড এরিয়াগুলি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আমাদের সাস্টেনেবিলিটি সার্ভ জোন এলাকাগুলিতে যাতে ছোটো মাছ যেটা রেনু থেকে ফুটে, রেনু বা ছোট
এই মাছগুলি যাতে আপনার তীরে এসে ঢেউয়ের সাথে সাথে ডিমগুলো তীরে আসে, এগুলো যাতে সহজে কেউ ধরে না ফেলতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা সামুদ্রিক মৎস্য আইন 2020 এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা যেটা আমাদের 2023 এর মাধ্যমে আমরা প্রয়োগ করছি। এবং এই কাজগুলো আমাদেরকে কিন্তু সর্বাত্মকভাবে সহায়তা করছে কোস্টগার্ড এবং বাংলাদেশ নেভি। তো আমি মনে করি যে এই 7টি এলাকায় যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে এবং আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের এনরিচমেন্ট যেটা বলতে যেটা বোঝে সেটা ভালো হবে। আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের অনেক কিছু জানার ছিল। আমরা হয়তো নেক্সট কোনো এপিসোডে আবার এটাকে কন্টিনিউ করব এবং আরও জানবো আসলে এই সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে। পরিশেষে একটা কথা না বললেই নয়, আমরা সুস্থ সমুদ্র, নিরাপদ সমুদ্র, পলিউশন মুক্ত সমুদ্র চাই। সেটা আমার শুধু নয়, এই সরকারের প্রত্যাশা এবং এই সরকারের কাজ সেটা, এবং সেটা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। এবং এই সমুদ্রকে ভিত্তি করে আমরা আমাদের এক্সপোর্ট বাড়াবো ইনশাআল্লাহ, পরিবেশের উপর ভিত্তি করে। এই সমুদ্রের উপর ভিত্তি করে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি আরও সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের মৎস্য সেক্টর এগিয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, সেইটি কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আশা করছি আগামীতে আসলে এই মৎস্য অধিদপ্তর আসলে মৎস্য সেক্টর নিয়ে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি জাতীয় অর্থনীতিতে যেভাবে কন্ট্রিবিউট করছে, রপ্তানি বাজারেও আসলে সেই চাহিদা পূরণ করে আমরা একটা বড় অবস্থান গ্রহণ করব এবং সেই জায়গায় আপনাদের কন্ট্রিবিউশন থাকবে অনেক বেশি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।